ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা করছো? হুম। আচ্ছা, আজকে আমরা একটু দেখি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখবো, ঠিক আছে? তো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আসলে কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে একই মানকে কি করা যায়, কনভার্ট করা যায়, সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা ইন জেনারেলি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি দেখেছিলাম চার ধরনের। তো চার ধরনের সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। তো আমাদের এই চার ধরনের সংখ্যা পদ্ধতি ছিল। তো এই চার ধরনের সংখ্যা পদ্ধতি কতভাবে রূপান্তর করা যায়, ঠিক আছে? তো আমরা যদি একটু লক্ষ্য করি, যেমন ধরো ডেসিমালকে যদি আমরা ধরি, তাহলে আমরা এখান থেকে পাবো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সন করা যায়, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করা যায়, ডেসিমাল থেকে অক্টালে কনভার্সন করা যায়। অর্থাৎ আমার একটা নাম্বার সিস্টেম থেকে আলাদা আলাদা তিনটা নাম্বার সিস্টেমে কি করা যাবে, কনভার্ট করা যাবে। তো সেই হিসাব যদি করা হয় তাহলে এখানে টোটাল আছে কয়টা, চারটা, তাই না? তাহলে অনুরূপভাবে বাইনারির ক্ষেত্রেও তাই, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা যাবে, বাইনারি থেকে অক্টালে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অনুরূপভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে। তাহলে একটা নাম্বার সিস্টেম দিয়ে আমরা তিনটায় কনভার্ট করতে পারি, তাহলে টোটাল চারটা নাম্বার সিস্টেম এভাবে যদি কনভার্সন হয় তাহলে কতগুলো আলাদা আলাদা কনভার্সন হবে এখানে, 3 into 4, অর্থাৎ আমি টোটাল 12টা আলাদা আলাদা কনভার্সন পাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে যেই নিয়মগুলো দেখাবো এই নিয়মগুলো ইন জেনারেলি কোনো বইতে অথবা কোনো শিটে নেই, ঠিক আছে? তো আমরা খেয়াল করে দেখো, এই 12টা আলাদা আলাদা কনভার্সনের ক্ষেত্রে আমরা 5টা নিয়ম ফলো করব। কয়টা নিয়ম ফলো করব? 5টা। তো এখানে আরেকটু ব্যাপার আমি বলে নেই, সেটা হচ্ছে কি এখানে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল ছাড়াও আমার কিন্তু অন্য কোনো নাম্বার সিস্টেম থাকতে পারে। সেটা থাকতে পারে 5 ভিত্তিক, সেটা থাকতে পারে 6 ভিত্তিক, সেটা থাকতে পারে 9 ভিত্তিক, ইত্যাদি ইত্যাদি আমাদের সংখ্যা পদ্ধতি থাকতে পারে। তাহলে সেগুলোকে কিভাবে আমরা কনভার্সন করব, তো সেই নিয়মগুলো আমাদের, এই নিয়মগুলো শিখলেই ওর মধ্যে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা টোটাল এই 12টা কনভার্সনকে 5টা নিয়মের মাধ্যমে দেখব। কয়টা নিয়ম? 5টা নিয়মের মাধ্যমে দেখব। তো খেয়াল করো, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আমরা একটা হেডলাইন দিব। সেই হেডলাইনটা হচ্ছে 5 নিয়মে সংখ্যা পদ্ধতি রূপান্তর। কয় নিয়মে? 5 নিয়ম। আচ্ছা, তো আমরা 5 নিয়মে সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে সিস্টেম সেই সিস্টেমটা দেখব। আসলে এই সিস্টেমটা আলাদাভাবে কোথাও করা নেই, ঠিক আছে? এইটা আমি হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে ঠিক এরকম 5টা নিয়ম আমার কাছে মনে হয়েছে যে এই 5টা নিয়ম মনে রাখলেই আসলে সকল ধরনের রূপান্তর করা যায়।
তো সেখান থেকেই তোমাদের এই 5 নিয়মের সংখ্যা পদ্ধতি শিখানো, ঠিক আছে? তো খেয়াল করে দেখো আমাদের প্রথম যেই নিয়মটা, সেই নিয়মটা কি। তো তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা উপরে নাম্বার সিস্টেম নামগুলো লিখে নিই। তো প্রথমটা হচ্ছে লেখো ডেসিমাল, এটা লেখার প্রয়োজন নেই, না লিখলেও হবে। 2 নাম্বারটা হচ্ছে বাইনারি, 3 নাম্বারটা হচ্ছে অক্টাল, 4 নাম্বারটা হচ্ছে হেক্সা ডেসিমাল। খেয়াল করো তাহলে 1 নাম্বার যেই নিয়ম, সেই নিয়মটা আসলে কি। তো আমাদের এখানে এই যে বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, এই যে তিনটা সংখ্যা পদ্ধতি, এই তিনটি সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ, কি তাই না? অর্থাৎ এগুলো সাধারণত মেশিন ভাষায় ব্যবহার করা হয় সব থেকে বেশি। তাহলে আমাদের এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা কি, শুধুমাত্র এইটাই একটা সংখ্যা পদ্ধতি যেটা কি করে মানুষ সব থেকে বেশি ব্যবহার করে থাকে, ঠিক আছে? তো খেয়াল করো আমাদের এই মেশিন টু মেশিন ল্যাঙ্গুয়েজ, যেমন বাইনারি থেকে অক্টালের রূপান্তর, অক্টাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর, এগুলো আসলে খুব বেশি জটিল, আহামরি তেমন কঠিন বিষয় নয়। এখানে সব থেকে যেটা জটিল বিষয় সেটা হচ্ছে ডেসিমালকে কিভাবে বাইনারিতে, ডেসিমালকে কিভাবে অক্টালে, ডেসিমালকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়, অনুরূপভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করা যায়। এই যে ডেসিমাল নাম্বার সিস্টেমটা, এইটাই সব থেকে বেশি একটু জটিল, বুঝতে পেরেছি? এছাড়া অন্যান্য যেই তিনটা নাম্বার সিস্টেমের মধ্যে কনভার্সন, সেগুলো মোটামুটি সহজ। আমরা সব কাজগুলোই একবারে করে ফেলবো। আমরা প্রথম যে রুলসটা লিখব, খেয়াল করে দেখো, সেটা আমরা লিখতে পারি ডেসিমাল টু অল নাম্বার সিস্টেম। আমরা কি করলাম? ডেসিমাল টু অল নাম্বার সিস্টেম। তো এখানে অল নাম্বার সিস্টেম বলতে আসলে কি বোঝায়? অল নাম্বার সিস্টেম বলতে আসলে বোঝায় এখানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এছাড়াও যদি 5 ভিত্তিক তুমি বলো তাহলে 5 ভিত্তিক হতে পারে, 6 ভিত্তিক বললে 6 ভিত্তিক হতে পারে, ইত্যাদি যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে। তাহলে আমরা প্রথম যেই নিয়মে, সেই নিয়মে শিখব ডেসিমাল থেকে কি হবে অন্য সকল নাম্বার সিস্টেমে কনভার্সন করা যায়। এটাই হচ্ছে কি আমাদের প্রথম রুলস। 2 নাম্বার রুলসটা কি হতে পারে? 2 নাম্বার রুলসটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখব আমরা ঠিক এইখানে যেই কাজটা করেছি তার উল্টো। অর্থাৎ আমরা এখানে শিখব অল নাম্বার সিস্টেম টু ডেসিমাল। অল নাম্বার সিস্টেম টু ডেসিমাল, অর্থাৎ এই জায়গায় অল নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়? এখানে অল নাম্বার সিস্টেম বলতে বোঝায় বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ আদার্স সকল সংখ্যা পদ্ধতি। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এখানে খেয়াল করে দেখো, আমি কি করলাম? আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম, ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করলাম, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। এই যে একসাথে তিনটা সংখ্যা পদ্ধতিতে কনভার্সন, এটা আমরা শিখবো একটা রুলসের মাধ্যমে। 2 নম্বরে আমি যেটা করলাম সেটা হচ্ছে অল নাম্বার সিস্টেম টু ডেসিমাল, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, মানে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এই যে আমার রূপান্তরটা, এই রূপান্তরটা আমরা শিখবো কয় নম্বরে? 2 নাম্বার পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, ডেসিমালের কাজ কিন্তু আমাদের এই দুইটা রুলসের মাধ্যমেই কি শেষ। মানে এইবার আমার আর ডেসিমালের কোনো
কাজ নেই। তো এইবার আমি কি করব, এইবার আমি 3 নাম্বার যেই তোমার হচ্ছে পদ্ধতিটা দেখব, সেই পদ্ধতিতে আসলে আর ডেসিমাল আসবে না, কারণ ডেসিমালের কাজ আমার শেষ। তাহলে ডেসিমালটা যদি এখান থেকে মুছে দেই, তাহলে এখন কি থাকে, এখন থাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তাহলে 3 নাম্বার যেই রুলস, সেই রুলসটা আমি এখানে লিখব, সেটা হচ্ছে, খেয়াল করো, বাইনারি টু অক্টাল। এবং ঠিক এই রুলসের মধ্যেই পড়বে বাইনারি টু অক্টাল যা, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি। অর্থাৎ দুটো রুলসই প্রায় একই নিয়ম, ঠিক আছে। তাহলে আমার বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারিও কনভার্সন শেষ হলো। তাহলে এখন 4 নম্বরে আমরা যেটা শিখবো, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখন বাকি আছে বাইনারির সাথে হেক্সাডেসিমাল। তাহলে খেয়াল করো, বাইনারি টু হেক্সাডেসিমাল অনুরূপভাবে আমরা বলবো হেক্সাডেসিমাল টু কি, বাইনারি। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমার এখানে খেয়াল করে দেখো, আমরা বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি করলাম, বাইনারি টু তোমার হচ্ছে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি করলাম, বাইনারি টু ডেসিমাল, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারিও আমরা করে ফেললাম। মানে আমার বাইনারি দিয়ে 3টে নাম্বার সিস্টেমে রূপান্তর শেষ। তাহলে এবার আর কি থাকে, এবার থাকে অক্টাল এবং হেক্সাডেসিমাল। তাহলে 5 নাম্বার যেই রুলস, সেই রুলসটাই যদি আমরা লিখি, তাহলে এখানে আমরা লিখব অক্টাল টু হেক্সাডেসিমাল, আবার ঠিক এটার উল্টো, সেটা হচ্ছে হেক্সা টু অক্টাল। আচ্ছা, তো আমরা খেয়াল করে দেখো, টোটাল পদ্ধতি লিখেছি আমরা কয়টা, রূপান্তর পদ্ধতি 5টা। এই 5টা রূপান্তর পদ্ধতি যদি আমরা শিখতে পারি ঠিকভাবে, তাহলে আমাদের সকল ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা হিসেব করেছিলাম কয়টা, টোটাল 12টা রূপান্তর হবে, তাই তো? তো খেয়াল করে দেখো তো আমরা 12টা রূপান্তর এখানে পেলাম কিনা। আমরা যদি দেখি ডেসিমাল টু অল নাম্বার সিস্টেম, মানে ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, তাহলে এখানে কয়টা রূপান্তর চলে গেল, এখানে 3টা রূপান্তর চলে গেল। তাহলে আমরা যদি এখানে দেখি 3টা রূপান্তর চলে গেল। অনুরূপভাবে 2 নাম্বার রুলসেও আমরা যেটা দেখব, এখানে অল নাম্বার সিস্টেম টু ডেসিমাল, অর্থাৎ বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল, অর্থাৎ এখানেও আমার 3টা রূপান্তর চলে গেল। তাহলে এখানেও আমরা দেখতেছি 3টা রূপান্তর চলে গেল। অনুরূপভাবে আমরা যদি এখানে দেখি বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, তাহলে এই পদ্ধতিতে আমার কয়টা রূপান্তর চলে গেল, 2টা রূপান্তর চলে গেল। এবং পরবর্তী পদ্ধতিতেও আমার কয়টা রূপান্তর চলে গেল, অক্টাল টু হেক্সাডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, এখানেও আমার 2টো রূপান্তর চলে গেল। অনুরূপভাবে একবারে সবার শেষেরটা অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল, এখানেও আমার 2টো রূপান্তর চলে গেল। তাহলে এখানে টোটাল কয়টা রূপান্তর হলো, 2 2 4 আর 2 6, 3 3 6, মানে টোটাল 12টা রূপান্তর কিন্তু আমার এই 5টা পদ্ধতির মাধ্যমেই শেষ হয়ে গেল। তো সাধারণত তোমাদের যেই কাজটি করা হয় সেটি হচ্ছে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা রূপান্তর শেখানো হয়, মানে 12টা রূপান্তর কি আলাদা আলাদা ভাবে শেখানো হয়। তো আমরা 12টা রূপান্তরকে আলাদা আলাদা ভাবে না শিখে যদি এভাবে নির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যমে শিখতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে শেখাটা আরো বেশি এফিশিয়েন্ট হবে
এবং এই জিনিসগুলোকে মনে রাখাটাও আরো বেশি সহজ হবে। বোঝাতে পারছি বিষয়টা? তো আমরা আজকে সবার প্রথমে যেই সংখ্যা পদ্ধতিটা আছে, যেই পদ্ধতিটা এখানে দেয়া আছে সেটা হচ্ছে ডেসিমাল টু অল নাম্বার সিস্টেম, এই পদ্ধতিটা সম্পর্কে দেখব। তার আগে আমরা যদি এখানে একটু দেখি, সেটা হচ্ছে এই যে দুটো সংখ্যা পদ্ধতি আছে, এই দুটো সংখ্যা পদ্ধতি রূপান্তরটাই আসলে একটু জটিল, ঠিক আছে? বাকি যেই তিনটা পদ্ধতি আছে, মানে এই যে নিচের ছয়টা রূপান্তর আছে অথবা তিনটা পদ্ধতি আছে, এই পদ্ধতি তিনটা তুলনামূলকভাবে সহজ। এখানে তেমন কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই, কিন্তু উপরের দুটোতেই সব থেকে বেশি ক্যালকুলেশন। কারণ এখানে কি হবে খেয়াল করো, এখানে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর হবে, আবার কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় কি হবে, রূপান্তর হবে। বন্ধ হচ্ছে? আচ্ছা, তো আমরা একটু দেখি, আমরা তাহলে প্রথম রুলসটা নিয়ে কাজ করি। তো আমরা আজকে যেটা শিখবো সেটি হচ্ছে নাম্বার 1 পদ্ধতি, সেটি হচ্ছে ডেসিমাল টু অল নাম্বার সিস্টেম। আমরা শিখবো ডেসিমাল টু অল নাম্বার সিস্টেম। তাহলে অল নাম্বার সিস্টেম দিয়ে তো আসলে কাজ করা যাবে না। কাজ করতে আমার নির্দিষ্ট যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে কি করতে হবে, ধরতে হবে, তাই তো? তো আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে এখানে বলে দেই যে আমরা একটা এক্সাম্পল দেখব, সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা কিছু সূত্র মনে রাখবো, সেই সূত্রগুলোকে আমরা এই 1 নাম্বার পদ্ধতিতে মনে রাখবো এবং সেগুলোই আমরা যেইখানে যেইখানে প্রয়োজন হবে ঠিক একই নাম্বার সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রে সেখানে সেখানে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করব। তো খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেই জিনিসটাকে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? খেয়াল করো, এগুলো কিন্তু খুবই খুবই সূক্ষ্ম জিনিস, এগুলো অবশ্যই আমাদের বুঝতে হবে, অন্যথায় আমরা করতে পারবো না। খেয়াল করো, আমার একটা ডেসিমাল সংখ্যা, যেমন আমি এখানে লিখলাম 25। কত লিখলাম? 25। আমার কি এটা একটা ডেসিমাল সংখ্যা হয়েছে? হয়েছে? হয়নি, কারণ আমার এখানে কোনো বেজ দেয়া নাই। অবশ্যই আমাদেরকে কি করতে হবে, বেজ দিতে হবে। তো খেয়াল করে দেখো, আমরা এখানে বেজ দিলাম 10। এইবার আমার এই 25কে বোঝা যাচ্ছে কি এটা একটা ডেসিমাল নাম্বার। তো খেয়াল করে দেখো, 25-এর এক্সাক্ট বাইনারি মানটা আসলে কি সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না, বাট এটা জানি বাইনারি মানটা হবে 101010 এই টাইপের কিছু একটা, কিন্তু এটার এক্সাক্ট বাইনারি মানটা কত সেটা আমরা বলতে পারি না। তো আমার সেই বাইনারি মানটাই কি করতে হবে, আমার বের করতে হবে। খেয়াল করে দেখো, আমি এর মাঝখানের যেই মান সেটা জানি না, কিন্তু এখানে বেস দেয়া কত, 2। দ্যাট মিন্স আমার এর মাঝখানের যেই মানটা হবে সেই মানটা হবে কিসে, বাইনারিতে। বুঝতে পেরেছি? প্রশ্নটা কি ধরতে পারছি? তাহলে এভাবেই কিন্তু সাধারণত তোমার নাম্বার সিস্টেমের পরিবর্তনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে বেজ দিয়ে দেয়া থাকবে, তো বেজের মধ্যের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে তোমার কি করতে হবে, বের করতে হবে। তোমার এখান থেকে বুঝতে হবে এই প্রশ্ন দেখে যে আমার ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা,
তাহলে খেয়াল করে দেখো আমরা এই কাজটা কিভাবে সমাধান করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যেই কাজ করব সেটা হচ্ছে গিয়ে, আমার যদি কোনো ডেসিমাল ভ্যালু দেয়া থাকে তাহলে অপোজিট সাইডে আমার অবশ্যই সেই মানটা বের করতে হবে। তাহলে সেটা কিন্তু হতে পারে বাইনারি, হতে পারে অক্টাল, হতে পারে হেক্সাডেসিমাল, কি তাই না? অর্থাৎ এইটা যে আমি বের করব এটা বাইনারিও হতে পারে, অক্টালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও কি করতে পারে, এখানে হতে পারে, যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে। তাহলে আমি কি করব? আমি মূলত যেই কাজটা করব, এখানে খেয়াল করে দেখো, তোমার যেই সংখ্যা পদ্ধতিটা বের করতে বলবে, তোমাকে যেই সংখ্যা পদ্ধতিটার মান বের করতে বলবে ডেসিমাল থেকে, সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা, তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কে? এই বেজ। সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ডেসিমালের যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কি বললাম? আমার যেই নাম্বার সিস্টেমে বের করতে হবে সেই নাম্বার সিস্টেমের বেজ বা ভিত্তি দ্বারা আমি যে ডেসিমাল সংখ্যাটাকে কনভার্ট করব সেই ডেসিমাল সংখ্যাটিকে কি করতে হবে? ভাগ করতে হবে। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ না পর্যন্ত এখানে আমার যে ভাগশেষ 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমি কি করতে থাকবো? ভাগ করতেই থাকবো, করতেই থাকবো। ঠিক আছে? যখন আমার ভাগশেষ 0 হয়ে যাবে তখন আমি আসলে এটাকে আর ভাগ করব না। তো খেয়াল করে দেখো, আমরা তাহলে এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো তাহলে 25 এখানে আমি বের করতেছি কি? বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমের বেজ যেহেতু 2, আমার নাম্বারটা যেহেতু 25, তাহলে আমি এখানে কি করব? 25 কে 2 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে ভাগের চিহ্নটা সাধারণত এরকম হবে। বুঝাতে পেরেছি বিষয়টা? তো খেয়াল করে দেখো, এমসিকিউতে আসবে, রিটেনে আসবে, সবকিছুতেই থাকে। ঠিক আছে? সেটা আমরা দেখব এমসিকিউর জন্য কিভাবে করা যায়। এমসিকিউর জন্য সাধারণত এই সকল অঙ্ক ক্যালকুলেটর থেকে খুব ইজিলি করা যায়, সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে। তো আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহারগুলোও শিখবো যেন এমসিকিউ খুব সহজে, খুব দ্রুত আমরা করতে পারি। ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এখানে আমার 25 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 25 2 এর মধ্যে কয়বার যায়? 12 দুগুণে হয় 24, তাই না? 13 দুগুণে হয় কত? 26। তাহলে এখানে 25 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয়, এখানে একটা দশমিক আসে এবং এখানে আসে 0, এই তখন ভাগশেষ 0 হয়। অর্থাৎ এখানে আমার ক্যালকুলেটর থেকে যদি করি তাহলে অ্যান্সার আসে কত? 12.5। কারেন্ট নেই? আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? তো খেয়াল করে দেখো, এখানে যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে কি, আমার তো এভাবে দশমিক মান আনা যাবে না। ঠিক আছে? দশমিক আনা মানেই কি আমার কি আছে? একটা ভাগশেষ আছে, তাই তো? তো খেয়াল করে দেখো, আমার যদি ভাগশেষটা বের করতে, আমার কিন্তু এখানে ভাগশেষটা বের করতে হবেই, মাস্ট। বুঝতে পেরেছি বিষয়টা? তো এইখানে যেহেতু আমরা 2 দ্বারা ভাগ করতেছি, এইখানে প্রতিবার ভাগশেষ তোমার একই হবে। সর্বোচ্চ ভাগশেষ কত হবে? 1 হবে। তো সেই ভাগশেষ কিভাবে বের করতে হয় আমরা সেটা একটু দেখি। খেয়াল করে দেখো, এখানে আছে কত? 12.5। এই দশমিকের পরের যেই মানটা আসে এই মানটা দিয়েই কিন্তু সাধারণত ভাগশেষ নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায়? তুমি যেই সংখ্যাটা দিয়ে ভাগ করছো, তোমার দশমিকের পরে যেই মানটা আসবে সেই মানটা দিয়ে তুমি যদি যেটা দিয়ে ভাগ করছো তাকে যদি তুমি গুণ করে দাও তাহলেই তুমি এখান থেকে কি পেয়ে যাবা? ভাগশেষ পেয়ে যাবা। বুঝতে পেরেছো বিষয়টা? তো খেয়াল করে দেখো, আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে এই যে ভাগশেষ এটাকে যদি আমরা বাদ দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হয়? খেয়াল করো, 12 দুগুণে 24, এখানে ভাগশেষ কত থাকলো? 1।
খুব সহজেই বের হয়ে গেল, আমরা মুখে মুখে করে ফেললাম। কিন্তু এমন একটা বড় নাম্বার যদি হয়, ঠিক আছে, যেটাকে তুমি ভাগ করতে পারতেছো না মুখে মুখে, তখন তোমার কিসের সাহায্য নিতে হবে? অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। কিন্তু তুমি যদি ক্যালকুলেটরে করো তখন তোমার এখানে রেজাল্ট আসবে 12.5, অর্থাৎ দশমিক ভিত্তিতে এখানে মান চলে আসবে। তো আমরা মেইন যে সূত্রটা, এই সূত্রটা যদি মনে রাখি, মেইন যে পদ্ধতিতে এটা যদি মনে রাখি, তাহলে আমরা এখান থেকে শর্টকাট পদ্ধতিও বের করে ফেলতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে এখানে যে দশমিকের পরের যে মানগুলো আসছে, এই মানটার সাথে যদি আমরা একটা কাজ করি, যেই 2 দ্বারা ভাগ করছি সেই 2 দিয়ে যদি গুণ করে দেই, তাহলেই কিন্তু এখানে অ্যান্সার আসে কত? 1। তোমরা যদি ক্যালকুলেশন করো এখানে অ্যান্সার পাবা কত? 1। অর্থাৎ তখন কিন্তু আমার এক্সাক্ট যেই ভাগশেষ, সেই ভাগশেষটা কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। 5 দিয়ে না, এখানে ক্যালকুলেটরে করার পরে এখানে অবশ্যই কি আসছে? 12 এর পরে একটা 0.5 আসছে। সেই দশমিকের পরের মানগুলোকে তুমি কি করবা? যেটা দিয়ে ভাগ করতেছো সেটা দিয়ে গুণ করবা। হ্যাঁ, তখনই তোমার এখানে যেই কাজটা হবে সেটা হচ্ছে এখানে তোমার মেইন যে ভাগশেষ, সেই ভাগশেষটা চলে আসবে। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। বোঝাতে পেরেছি বিষয়টা? এইটা আমরা আরেকটু ভালোভাবে বুঝবো যখন আমাদের বেজ হবে 8, অর্থাৎ এইটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই, তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক সময় মুখে মুখে নামটা পরে করতে পারবো না, তখন আমার ক্যালকুলেটর দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু ক্যালকুলেটর দিয়ে ভাগ দিলে দেখবা দশমিকের পরে 3-4টা সংখ্যা চলে আসছে, তখন আমার সেখানেও কিন্তু ভাগশেষ বের করতে হবে। সেখানে কিন্তু আমি চাইলেই বলতে পারবো না এখানে আমার ভাগশেষ 1, সেটা কিন্তু কখনোই হবে না। তখন আমার কি করতে হবে? তখন আমার ঠিক এই নিয়ম ফলো করে আমার দশমিকের পরের যে মানগুলো থাকবে সেই মানগুলোকে আমি যেটা দিয়ে ভাগ করছি সেটা দ্বারা আবার গুণ করতে হবে, এবং এখান থেকেই আমরা কি পেয়ে যাব? ভাগশেষটা, এক্সাক্ট মানটা পেয়ে যাব। বুঝাতে পেরেছি বিষয়টা? হ্যাঁ, না, সবগুলো দিয়ে, দশমিকের পরে যতগুলো মান আসবে সবগুলো দিয়েই আমরা কি করব? গুণ করব। ঠিক আছে? দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেই পূর্ণ সংখ্যাটা দিয়ে আমার আর কাজ করার কিছু নেই। তো খেয়াল করে দেখো, তাহলে এখানে আমরা যদি 25কে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে দেখলাম আমরা আমাদের অ্যান্সার আসছে কত? 12। ভাগফল আসছে 12। তাহলে ভাগফলটাকে আমরা নিচে লিখব, এবং আমার ভাগশেষ কত আসছে? 1। ভাগশেষ কত? 1। তাহলে সেই ভাগশেষটাকে আমি কি করব? একটু সামনে দাগ দিয়ে সামনের দিকে লিখে দিব। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি করলাম আবার একটু বলি। আমরা যেই 25 ছিল, অর্থাৎ যেই ডেসিমাল সংখ্যাটা ছিল, সেই ডেসিমাল সংখ্যাটাকে আমরা যেই নাম্বার সিস্টেমে কনভার্ট করব তার বেজ দ্বারা কি করেছি? ভাগ করেছি। ঠিক আছে? তো ভাগ করার পরে আমরা কি করেছি? 25কে যখন 2 দ্বারা ভাগ করেছি তখন আমরা দেখেছি ভাগফল হয় 12, ভাগশেষ কত হয়? 1 হয়। খেয়াল করো, ভাগফলটাকে আমরা নিচের দিকে লিখেছি এবং ভাগশেষটাকে আমরা একটু টান দিয়ে সামনের দিকে লিখেছি। আমরা কি বুঝতে পেরেছি এইটুকু? আচ্ছা, তো আমার এখানে ভাগফল হয়েছে কত? 12। আমার ভাগফলকে শূন্য করতে হবে। ভাগফলকে কি করতে হবে? শূন্য করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমি একে ভাগ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। তো খেয়াল করে দেখো, তাহলে এখানে আসছে 12, অর্থাৎ এটা এখন পর্যন্ত আমার কি আসে নাই? 0 আসে নাই। তাহলে আমি এখন এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে এই 12কে আবার ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে? তো খেয়াল করে দেখো, 12কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমার ভাগফল কত আসবে? 6 দুগুণে 12। দ্যাট মিন্স এটা আর ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন হয় না। তাহলে 6 দুগুণে যদি 12 হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি ভাগফল 6। ভাগশেষ কি আমার কিছু আছে? ভাগশেষ কিছু নাই, মানে কি? ভাগশেষ 0। ভাগশেষ কিছু না থাকা মানে কি? ভাগশেষ 0। তাহলে এখানে আমরা যেই ভাগশেষটা পাবো সেই ভাগশেষটা ঠিক এর সামনে একটু টান দিয়ে লিখে দিব, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কত? 0। আমরা কি বুঝতে পেরেছি? অনুরূপভাবে আমার কি এই জায়গাটায়, অর্থাৎ ভাগফলের যে জায়গাটা,
সেই জায়গাটা কি আমার এখনো জিরো আসছে? সেই জায়গাটা কিন্তু এখন আমার জিরো আসে নাই। আমি একটু অঙ্কটা করে নিই, তারপরে তোমরা অঙ্ক করো। এখানে খেয়াল করে দেখো, আমি এইবার কি করব, আবারও তাহলে এই 6কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 6কে যদি আমরা আবারও 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত আসে? 3 দুগুণে 6। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে আমার ভাগফল কত আসবে? 3। তাহলে ভাগফল আমরা লিখলাম 3। এখানেও কি কোনো ভাগশেষ আছে? এখানেও কোনো ভাগশেষ নাই, অর্থাৎ আমার ভাগশেষ হচ্ছে কত? 0। এটুকু তো বুঝতে পারতেছি। তো এইবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার ভাগফল আসছে 3, অর্থাৎ এখানে এখন পর্যন্ত শূন্য আসেনি। যেহেতু শূন্য আসেনি, সুতরাং আমার একে আবারও কি করতে হবে? ভাগ করতে হবে। খেয়াল করে দেখো, এইবার আমি এই 3কে কি করব? আবারও 2 দ্বারা ভাগ করব। তাহলে এই 3কে যদি আবারও 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত আসে? খেয়াল করে দেখো তো একটু, 3/2। তাহলে এখানে আসে 2 অক্ষে 2, তাহলে এখানে 2 আছে কত হলে 3 হবে? কত হইলে? 1 হলে। অর্থাৎ আমার 3 এর মধ্যে 2 যায় একবার, অর্থাৎ আমার ভাগফলও হয় 1 এবং আমার কি ভাগশেষও হয় কত? 1। তাহলে আমি এখানে লিখতে পারি 3 এর মধ্যে 2 যায় একবার, তাহলে 2 অক্ষে 2, অর্থাৎ আমার ভাগশেষ কত? ভাগশেষটাকে একটু টান দিয়ে সামনের দিকে লিখব, ভাগশেষ হচ্ছে 1। ক্লিয়ার? তো আমরা এখানে দেখলাম যে ভাগফল এখন পর্যন্ত কত আছে? 1 আছে, অর্থাৎ এখনো ভাগফল আমার শূন্য আসেনি। তাহলে ভাগফল যদি শূন্য নিয়ে আসতে হয়, তাহলে আবারও এটাকে আমি কি করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এটাকে যদি এখন আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? খেয়াল করে দেখো, আমাদের এই জায়গাটায় মূল পেঁচটা আসলে লাগে অনেক ক্ষেত্রেই। আমরা একটু দেখি, আমরা যদি 1কে কত দিয়ে ভাগ করব? 2 দ্বারা ভাগ করব, তাহলে এটা তো ছোট সংখ্যা, তাই না? এটাকে তো ভাগ করা যাবে না, যাবে? যাবে না। তাহলে অবশ্যই আমার কি করতে হবে? একটা দশমিক নিয়ে আসতে হবে। দশমিকের আগে অবশ্যই পূর্ণ সংখ্যা কি থাকে? 0। তাহলে আমার এখানে একটা দশমিক নিয়ে আসতে হবে, দশমিকের বদলে এখানে একটা 0 বসাতে হবে। এইবার কত হলো? 10 হলো। তাহলে এইবার কিন্তু এই 10কে আমি চাইলেই কি করতে পারি? 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 দুগুণে কত হয়? এইবার হয় 10, অর্থাৎ এইবার আমার ভাগশেষ হয়েছে 0। এই জায়গায় আমি কখন 0 নিয়ে আসব? অর্থাৎ আমার ভাগশেষ কিন্তু এখানে 0 হয়, কিন্তু এই 1কে যদি আমি 0.5 দ্বারা আমি যদি 2কে গুণ দেই, তাহলেই কিন্তু আমার এখানে কত চলে আসে? এইখানে যে 1 ছিল সেই 1টা চলে আসে। এখন এই জায়গাটায় কিন্তু আমার দুটো মান বিদ্যমান। কয়টা মান? 2টা মান। কি কি? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ অংশ। ঠিক আছে? পূর্ণ সংখ্যায় আমার এখানে কি আছে? খেয়াল করে দেখো তো, 0। তো এইটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যায় আছে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আছে কত? 0.5। তো খেয়াল করো, আমাদের নিয়ম ছিল কি? আমাদের নিয়ম ছিল হচ্ছে, আমি যে ভগ্নাংশ অংশটুকু পাবো, সেটা দিয়ে যদি আমি যেটা দিয়ে ভাগ করছি তাকে যদি গুণ করি, তাহলেই আমরা কি পাবো? ভাগ শেষটা পেয়ে যাব। কি তাই তো? তো খেয়াল করো, তাহলে আমি যদি এখানে 0.5 দিয়ে আমি যদি 2কে গুণ দেই, তাহলে এখানে ভাগশেষ কত পাচ্ছি? 1। তাহলে এইটাই কিন্তু আমার কি? ভাগ শেষ। তাহলে এখানে ভাগফল কত? ভাগফল হচ্ছে 0। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1। এইটাই আমার ক্যালকুলেশনের হিসাব। ঠিক আছে? কিন্তু ক্যালকুলেশনের হিসাবটা আসলে সব সময় তোমাদেরকে এখানে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যদি একটু খেয়াল করি, দেখো, তাহলে এই জায়গায় এখন আমরা কি লিখতে পারি? এই জায়গায় লিখতে পারি হচ্ছে আমার ভাগফল হচ্ছে 0, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1। তাহলে সেই ভাগশেষটাকে কি করতে পারি? আমরা একটু সামনের দিকে গিয়ে লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ভাগশেষ হচ্ছে কত? 1। এইবার আমার কিন্তু সবশেষ যেই ভাগফল, সেটা কত চলে আসলো? 0 চলে আসলো।
যেহেতু এটা 0 চলে আসছে, সুতরাং একে আমি আর 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমার ভাগটা এই পর্যন্তই কি শেষ, সমাপ্ত। এই জায়গাটায় আমরা একটা ছোট্ট জিনিস মনে রাখলেই হয়, তাহলে আমাদের ওই যে ক্যালকুলেশন গুলো এগুলো করতে হয় না। এখানে কি মনে রাখবো আমরা, খেয়াল করো, যখনই তুমি যেটা দিয়ে ভাগ করবা তার থেকে যদি ছোট মান চলে আসে, তাহলে এখানে 1 যা কি 2 এর থেকে ছোট। এখানে যদি 8 দিয়ে ভাগ করতাম, এখানে যদি 7 থাকতো, তাহলে 7টা কি থাকতো, 8 এর থেকে ছোট। তাহলে এই রকম যদি কোনো মান চলে আসে, তখনই তুমি সাথে সাথে কি করতে পারো, এই নিচে ভাগফলটা 0 করে দিতে পারো, এবং এই জায়গায় যেই মানটা থাকবে সেই মানটা তুমি সরাসরি এখানে গিয়ে বসিয়ে দিতে পারো। তাহলেও তোমার ঠিক একই কাজ হবে, যেই কাজ তুমি ক্যালকুলেশন করে পেতাম। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? অথবা তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার করো, সেখানে তুমি দেখবা যে এখানে 1/2 এটা যদি করো, তাহলে তুমি এখানে পাবা কত, 0.5। কারণ পূর্ণ সংখ্যা যেহেতু আসছে 0, সুতরাং তুমি এখানে লিখে দিবে 0, কারণ আমরা পূর্ণ সংখ্যাটাই ভাগফল জায়গায় লিখি। এবং ভাগশেষ কত, 0.5। 0.5 কে তুমি যেইটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো সেটা দিয়ে যদি তুমি গুণ করো, তাহলেই তুমি এর ভাগশেষটা কি করবা, পেয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? তাহলে এই যে পদ্ধতি, হ্যাঁ 7 বসিয়ে দিলেই হবে। আর এখানে তুমি 7ই পাবা, তুমি সেটা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করলেও 7ই আসবে না। তো এখানে খেয়াল করে দেখো, তাহলে আমরা এই জায়গায় যে ভাগশেষ মানগুলো পেলাম, এই ভাগশেষ মানগুলো দেখতে আসলে কেমন, 0 1 ছাড়া আর কিছুই এখানে নেই। অর্থাৎ আমার এই যে ভাগশেষটা বের হয়ে আসলো, এইটাই হচ্ছে আমার মূলত বাইনারি নাম্বার। তাহলে এখন আমরা এটার হিসাব করব কোন দিক থেকে কোন দিকে, উপর থেকে নিচের দিকে হিসাব করব নাকি নিচ থেকে উপর দিকে হিসাব করব? আমাদের হিসাবটা করতে হবে নিচ থেকে উপর দিকে। ঠিক আছে, হিসাবটা কোন দিক থেকে কোন দিকে করতে হবে, নিচ দিক থেকে উপর দিকে। তখন তো বাইনারি হতো না। যখনই আমরা 2 দ্বারা যদি ভাগ করতে থাকি, তখন এখানে ভাগশেষ 0 এবং 1 ছাড়া আর কিছুই হবে না। আমরা যদি এখানে 8 দিয়ে ভাগ করতাম, অক্টাল সংখ্যা পদ্ধতি দিয়ে ভাগ করতাম, তাহলে তার ভাগশেষ 0 থেকে 7 এর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। যদি আমরা এটাকে 16 দ্বারা ভাগ করতাম, তাহলে তার ভাগশেষ 0 থেকে f পর্যন্ত হতো, এর বাইরে হতো না। এইটাই সংখ্যা পদ্ধতির একটা মজার বিষয়। তুমি এখানে 2 দ্বারা ভাগ করছো, তোমার এখানে ভাগশেষ সর্বোচ্চ 0.5 পর্যন্ত আসবে, এর বাইরে আসবে না। আর আমরা যদি ক্যালকুলেটরে 0.5 পাই, দ্যাট মিনস আমরা এখানে অটোমেটিক্যালি কি চিন্তা করে নিতে পারবো, এখানে ভাগশেষ হচ্ছে 1। আমাদের ওই বারবার গুণ করারও এখন আর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আমরা যদি মনে করো এমন কোন একটা সংখ্যা দিলাম, ধরো 2015, এইটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে সংখ্যাটা বিজোড়। সংখ্যাটা যেহেতু বিজোড়, সুতরাং একে ভাগ করলে আমার 0.5 আসবে। তো 0.5 আসা মানেই কি এখানে ভাগশেষ আছে কত, 1। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেটর থেকে যখনই দেখবো 0.5 আসছে, তখনই আমরা ভাগশেষটা কত বসিয়ে দিব, 1 বসিয়ে দিব। এতে করে আমাদের সময়টা অনেক কি হবে, বেঁচে যাবে। বুঝতে পেরেছি বিষয়টা? তো আমরা যদি নিচ থেকে উপরের দিকে হিসাব করা শুরু করি, তাহলে এখানে আমরা পাবো 1 1 0 0 1। তাহলে এটাই কি আমার সেই বাইনারি সংখ্যা পদ্ধতি? তাহলে এটা কি আমার হইছে লেখা? হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা এখন পর্যন্ত কি করি না, এটার বেইজ অথবা ভিত্তি দেই নাই। এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এটা কোন সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা যদি এটার বেইজ দেই, বেইজ 2, তাহলেই আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে 25-এর নাম বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 11001। তোমরা কি বুঝতে পেরেছো? পারবা করতে? আচ্ছা, তাহলে আমরা এখানে
এই পদ্ধতিটা আসলে কিভাবে করলাম আমরা সেটা কিছু সূত্র লেখার মাধ্যমে আমরা জিনিসগুলোকে মনে রাখতে পারি। তো আমরা এখানে আসলে কি কি করলাম, আমরা ফার্স্ট অফ অল যেই কাজটা করলাম সেটা হচ্ছে আমার ডেসিমাল টু অল নাম্বার সিস্টেমের যেই বেজ অথবা ভিত্তি থাকবে সেই বেজ দ্বারা আমরা কি করলাম, ডেসিমাল সংখ্যাটাকে ভাগ করলাম। কতক্ষণ পর্যন্ত ভাগ করলাম, যতক্ষণ আমার ভাগফল কি হবে না, শূন্য না হবে, ততক্ষণ পর্যন্ত ভাগ করলাম। হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রেই সবশেষে জিরো চলে আসবে। তো আমরা এই পদ্ধতিটা একটু লিখি যাতে করে জিনিসগুলো আমাদের মনে থাকে।